সব কিছু দেখে শুনে নিও। এখন থেকে এটাই তোমার সংসার। আমি জানি তুমি গরিব বাড়ি থেকে শুধুমাত্র আমার ছেলেকে ভালোবেসে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছো, কিন্তু তাই বলে এখন থেকে আর পুরনো কথা মনে রাখলে চলবে না। এটাই এখন তোমার বাস্তব। বাপের বাড়ির গরিব অবস্থা ভুলে গিয়ে এখানে জীবনটাকে মেনে নাও। ঠিক আছে মা, এখন থেকে তুমি যা বলবে তাই আমি শুনবো। শুধু শুনবে বললে হবে না। দেখো বৌমা, নতুন ঘরে এলে কারোর কথায় কান দিলে কিন্তু চলবে না। আর হ্যাঁ, এই বাড়ির নিয়ম কানুন আলাদা, সবকিছু মাথায় রেখে চলবে। আচ্ছা মা, আমি শুনে চলার চেষ্টা করব। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবে, বিশেষভাবে সব সময় তোমাকে এখন নাক গলাতে হবে না। তুমি যে এত বড় বড় বাড়িতে বউ হয়ে এসেছো, এটা তোমার ভাগ্য। যতটুকু স্বাধীনতা তোমাকে দেওয়া হবে ততটুকু স্বাধীনতা নিয়েই থাকবে, তার বেশি কিছু চেষ্টা করো না। মা, আমি এখন কি করব? বেশি আদিক্ষেতা না দেখিয়ে কাল থেকে রান্নাঘর পরিষ্কার করো, ঘর ঝাড়ু দেবে। রাজ্যের কাজ পড়ে থাকে, করার লোক নেই, তোমাকেই সবকিছু জেনে বুঝে দেখে নিতে হবে। ঠিক আছে মা, যা যা বলবে আমি তাই করব। দেখো, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলি, অরুণ আমার একমাত্র ছেলে। ওর যেন কোনো রকম অযত্ন না হয়, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। না মা, আমরা তো পরস্পরকে পছন্দ করেই বিয়ে করেছি, কোনোদিন এরকম কিছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। এই এক্ষুনি এই বাড়িতে এসে আমাকে নিশ্চিন্তে থাকার কথা বলছো বাছা? এত বছর ধরে আমি সংসারটা কি এমনি এমনি চালিয়েছি? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, ঠিক যেমন করে বলবো তেমন করে চলবে, আর এই বাড়ির সব কাজকর্ম শিখে নেবে। এখন তুমি এই ঘরে থাকো, আমি চললাম। আমি না গেলে আবার রাজ্যের সব কাজ পড়ে থাকবে। কি গো বর্ষা, সকাল সকাল কি করছো? জানো তো, মা আমাকেও রান্না শিখতে বলেছে। তুমি আমাকে রান্নাঘরের কাজ শিখিয়ে দেবে তো? অবশ্য জানি অল্প স্বল্প রান্না করা। ঠিক আছে বৌদি, মা যখন বলছে তখন শিখিয়ে দেব। কি রান্না করছো বৌমা? কিছু রান্না বান্না শিখে কি এসেছো বাপের বাড়ি থেকে? হ্যাঁ, কিছুই তো করতে পারছো না দেখছি। কি হলো? আমার কথার উত্তর দাও, চুপ করে থাকলে তো হবে না। আমি যতদূর জানি তুমি বাপের বাড়িতে শুধু পড়াশোনা করেছো, ঘরের কাজ তো কিছু শেখোনি। তোমার গরিব বাবা তোমাকে কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে বলে সেই দিমাগ তো তোমার যায়নি এখনো। করেছি মা, আমি রান্না আর পড়াশোনা দুটোই শিখেছি। আমাদের কষ্টের সংসার ছিল, তার মধ্যে যদি আমি রান্না বান্না না করতাম তাহলে সংসারটা চলতো কি করে? তাহলে কি শুধু ডাল ভাত রান্না করা শিখে এসেছো নাকি? তোমার বাড়িতে ডাল ভাত খাওয়ার চল ছিল, কিন্তু এখানে মাছ মাংস ছাড়া কেউ খায় না। রান্না তো ঠিক করে করতে পারো না, সেখানে বুঝতেই পারছি, কিন্তু পড়াশোনা শিখে তুমি কি উদ্ধারটাই না করলে। আমার আসলে স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কিন্তু বিয়ে হয়ে গেল। এখন কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। এই দেখো, ওইসব ছিনালির কথা আমার কাছে শোনাতে এসো না। মেয়ে মানুষ আবার পড়াশোনা শিখবে? কি কথা! আজকে মাংস আনা হয়েছে, ভালো করে রান্না করবে, এর বাইরে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি যাচ্ছি এখন, ঝটপট করে কাজগুলো সেরে নাও। কি হয়েছে মা, তুমি এরকম আমাকে গোপনে ডেকে পাঠালে? আমার বিয়ের পরে আমি লক্ষ্য করছি বাড়িতে একদম শান্তি নেই। কি করছো তোমরা? তাছাড়া কি উপায় আছে? অশান্তি ছাড়া তো আমি কোনো সমাধান দেখতে পাচ্ছি না। তোর সাথে একটু শান্তিতে দুদণ্ড কথা বলারও উপায় নেই। তোর বউ তো একেবারে সংসারের রাজা হয়ে উঠেছে দেখছি। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। আমি কয়েকদিন ধরে খুব চিন্তায় আছি। কেন, কিসের চিন্তা? কিছু হয়েছে নাকি? আজকাল দেখছি অরুণ তোর বউয়ের পড়াশোনা নিয়ে খুব দেমাগ দেখাচ্ছে। ঘরের বউ হয়ে এত পড়াশোনার গুমর কিসের রে? আর তাছাড়া 2 পাতা পড়ে কি নিজেকে মহান ভাবছে নাকি? ডাল ভাত ছাড়া তো এখনো কিছু রান্না করে খাওয়াতেও পারলো না আমাদের।
মা, আমার মনে হয় ওকে একটু সময় দেওয়া দরকার, ঠিক হয়ে যাবে। তুই একটা কথা বুঝতে পারছিস না অরুণ, যে আমার ঘরে বউ এনেছি ঘরের কাজ করার জন্য। ডাক্তার বা ইঞ্জিনিয়ার দরকার হলে আমরা পয়সা দিয়ে তো লোক আনতে পারবো ঘরে, তার জন্য ঘরের বউকে ডাক্তার বানানোর তো দরকার নেই। তুমি ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিয়ে নিচ্ছ। হয়তো ওর ডাক্তারি পড়বার স্বপ্নর কথা তোমাকে এমনিই বলে ফেলেছে। আমার কথা শোন অরুণ, ওকে বেশি আদর করলে ওর মাথা খারাপ হয়ে যাবে। দুদিন পর আমাদের মাথায় উঠলে তখন কি করবি? এটা আমার আদেশ যে তুই তোর বউকে বল পড়াশোনা থেকে দূরে থাকতে। ঠিক আছে, আমি বলবো। এখন আমি যাই মা। কি হয়েছে? তুমি এরকম রাতের বেলায় গম্ভীর হয়ে বসে আছো কেন? সেই যে সন্ধ্যায় মায়ের ঘরে গিয়েছিলে, তারপর থেকে একটুও এসে ভালো করে কথা বলনি। মা কিছু বলেছে নাকি? দেখো বর্ষা, তুমি এ বাড়ির নিয়মকানুন কিছু জানো না, তাই মা যেটা যেমনভাবে বলে তেমনভাবে মেনে চললেই সংসার ভালোভাবে চলবে। আমরা ভালোবেসে বিয়ে করলেও সংসারটা কিন্তু মায়ের কথা অনুযায়ী চলে, সেটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। কেন? কি ভুল করেছি আমি? দেখো, তুমি আগে পড়াশোনা করলেও এখন সেই বিষয়ে বেশি মাথা না দিলেই ভালো হবে। কি বলছোটা কি তুমি? বিয়ের আগে তো তুমি আমাকে উল্টো কথা বলতে। তুমি বলতে যে তুমি বিয়ের পরে আমার স্বপ্নগুলো পূরণ করতে দেবে, আর এখন হঠাৎ করে তোমার মায়ের কথাটাই আসল হয়ে গেল। কিন্তু মা সেটা বোঝবার চেষ্টা করবে না। আমি মাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কথা শোনেনি। কিন্তু তুমি বুঝছো না কেন? তুমি তো শিক্ষিত, তুমি বুঝবে না তাই বলে? উফ, তুমি বুঝতে পারছো না বর্ষা, এতে এই সংসারে একটা ঝামেলার সূত্রপাত হবে। তোমার যদি পড়াশোনা করবার ইচ্ছে হয় তাহলে তুমি গোপনে করো। ঝামেলা হয় হোক, সেটা তুমি বুঝবে। আমি আমার নিজের স্বপ্নকে এরকম ভাবে আটকাতে পারবো না। তাহলে তুমি কি চাও আমাদের সংসারটা ভেঙে যাক? তুমি কি করবে সেটা আমি জানি না, তবে আমি কি করব সেটা আমি ভেবে ফেলেছি। তুমি কি করতে চাও শুনি? দেখো, তুমি কোনো এমন সিদ্ধান্ত নেবে না যাতে আমাদের সংসারের জন্য অমঙ্গল হয়। তার মানে তুমি আমার কথা শুনবে না? তুমি তো নিজেরটা ভেবে ফেলেছো, তাহলে বলেই ফেলো। ঠিক আছে, ভালোবেসে বিয়ে করে যখন এতটুকু আমাকে বোঝার তোমার ক্ষমতা নেই, তখন আমিও আমার যেটা ভালো মনে হয় তাই করব। যদি দরকার হয় আমি আবার আমার গরিব বাড়িতে ফিরে যাব, কিন্তু এখানে তোমাদের কাছে এই বন্দি জীবনে আমি বাঁচতে পারবো না। এটা কি হচ্ছে বৌমা? সকাল সকাল তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন? এই অরুণ, এসে দেখে যা তোর বউ কি করছে। মা, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে কি? তুমি কি পাগল হলে বর্ষা? এই তো কয়েকটা দিন আমাদের বিয়ে হয়েছে, তার মধ্যে এমন কি হলো যে তুমি বাপের বাড়ি যাওয়ার কথা ভাবছো? দেখো, যাই হোক, এরকম হঠকারিতার সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমি তার নীতি আদর্শ নিয়ে বড় হয়েছি। এখানে আসা থেকে তোমরা শুধু আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, কোনো রকম স্বাধীনতা দাওনি। যেখানে মেয়েদের স্বাধীনতা থাকে না, সেখানে আমার পক্ষে থাকাও সম্ভব নয়। বিয়ের আগে তোমরা একরকম কথা বলেছো, এখন বিয়ে হওয়ার পর তোমরা আমার সাথে সম্পূর্ণ উল্টো ব্যবহার করছো। তার মানে কি পাগলের মতো উল্টোপাল্টা বলছো? আমি ঠিকই বলছি। বৌমা, পাগল টাগল হলে নাকি? এই জন্য বলেছিলাম অরুণ, তোকে সব সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে। এই জন্য পড়ালেখা করা মেয়েকে ঘরে আনতে নেই বিয়ে করে। ঠিকই বলেছো। তোমাদের এরকম চিন্তা ভাবনা যদি আমি আগে জানতে পারতাম না, তাহলে আমি কোনোদিনও আসতাম না তোমাদের এই বাড়িতে। তুমি আমার কথা শোনো দয়া করে। ভুলে যেও না যে আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসার কথা না তুমি অন্তত বলো না। আমাকে বাধা দেওয়ার কোনো অধিকারই তোমার নেই। আমার যেদিকে দু চোখ যায় আমি সেখানেই চলে যাব। আরে বর্ষা, তুই হঠাৎ করে এখানে? তা এরকম কাঁদতে কাঁদতে এসেছিস কেন? কি হয়েছে তোর? বাবা, আমি বড় ভুল করে ফেলেছিলাম। এখন জানতে পারলাম ওরা মানুষের প্রতি সম্মান জানাতে জানে না। সেটা দেখে আমি চলে এসেছি এখানে কষ্টে। আমার তখনই মনে হয়েছিল রে মা, আমাদের মতো গরিব ঘরের মেয়েকে ওরা নিয়ে যাচ্ছে বটে, কিন্তু ওদের সাথে আমাদের মানিয়ে নেওয়া সম্ভব হবে না। বাবা, আমি ডাক্তার হতে চাই, আর বিয়ের আগে অরুণ আমাকে বলেছিল আমার সেই স্বপ্ন পূরণ করবে। কিন্তু এখন দেখছি ওরা ডাক্তার হওয়া তো দূরের কথা, সামান্য স্বাধীনতা পর্যন্ত দিতে অস্বীকার করছে আমাকে। বাড়িতে ঝি চাকরের থেকেও খারাপ ব্যবহার করে। দেখ মা, তোকে যখন এই গরিব ঘরে তোর চাষি বাবা কষ্ট করে এত দূর পড়াশোনা শেখাতে পেরেছে,
তখন তোর বাকি স্বপ্নটাও পূরণ করতে পারবে। কালকে আমি ডাকবো আমাদের গ্রামের অনির্বাণ ডাক্তারকে। তুই তো জানিস যে ডাক্তার বাবুর সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। হয়তো উনি কোনো রাস্তা দেখাতে পারবেন, কিন্তু অরুণ নিজেও কি তোর প্রতি এরকম খারাপ ব্যবহার করেছে? বেশিরভাগ করে আমার শাশুড়ি, আর শাশুড়ির কথাই ওই বাড়িতে শেষ কথা। আমার কথা কেউ শোনে না। বলো বাবা, আমি এখন ওখানে কি করে থাকবো? তুই অরুণকে কিছু বলিসনি? ওর মা ওকে সবকিছু বলেছিল, কিন্তু সব শুনে অরুণ আমার দলে থাকার জায়গায় ওর মায়ের দলে আছে। আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে মা, যা হয়েছে কপাল বলে মেনে নিতে হবে আমাদের, কিন্তু এর আগের লড়াইটাও আমাদের লড়তে হবে। আমি তোকে কথা দিচ্ছি, আমরা যদি খেতে নাও পাই তাও তোকে ডাক্তার বানিয়ে তবে দেখাবো। তোকে কোনো চিন্তা করতে হবে না, সমাজের কথা ভুলে যা। তুই নিশ্চিন্ত হয়ে এখন থেকে আমার কাছে থাকবি, অনির্বাণ বাবুর নীতি আদর্শে বড় হবি। ভুলে যা ওই বড় বাড়ির এতো ছোট মানসিকতার পরিবেশ। বাবা, আচ্ছা মা, সব ঠিক হয়ে যাবে। এখন তুই একটু শান্ত হয়ে বস, আমি রান্না বসিয়েছি। চল, আজকের রাতে একসাথে খাবো দুজনে। কিছু বুঝছেন ডাক্তার বাবু? আমার মেয়ের স্বপ্ন এই ভাঙা ঘরে থেকে সফল হবে তো? বর্ষা ডাক্তার হতে পারবে তো? আমি এতক্ষণ ধরে ওর সব পড়াশোনা পরীক্ষা করছিলাম। আমি কি কোনো ভুল করেছি ডাক্তারবাবু? অনির্বাণ বাবু, আপনি এই বিপদে আমাদের একমাত্র আশ্রয়স্থল। আমাদের এত টাকা পয়সা নেই যে শহরে পাঠিয়ে আমার মেয়েকে ডাক্তার বানাতে পারবো। তাছাড়া আমাদের এত অভিজ্ঞতাও নেই। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই সিদ্ধান্ত নেব। দেখো, এটা খুব কঠিন সিদ্ধান্ত এবং এটা যদি সফল হয় তবে গ্রামের মধ্যে বর্ষা একটা ইতিহাস তৈরি করতে পারবে, কিন্তু তার জন্য আরো অনেক পরিশ্রম করতে হবে। তবে ডাক্তার হওয়ার সমস্ত যোগ্যতা ওর মধ্যে আছে, তবে ওকে এখন কলেজে ভর্তি হতে হবে। তার জন্য তো বড় পরীক্ষা দিতে হবে, আর তাছাড়া এত টাকা কোথায় পাবো? টাকার কথা চিন্তা করতে হবে না। আমি গোটা জীবনটা গরিব মানুষদের সেবা করবার জন্য কাটিয়ে দিয়েছি, কিন্তু তার সবথেকে ভালো ফলাফল হবে আমি যদি শেষ বয়সে একটা সত্যিকারের ডাক্তার বানিয়ে যেতে পারি। আমি তোকে সব সাহায্য করব। তুই শুধু ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, আমি জানি তুই পারবি। আমি আজ যতটুকু যা করতে পারছি তার সমস্ত কৃতিত্ব আমার বাবার। যদি চাষ করে গরিব ঘরে থেকে সাধারণ মানুষদের মতো চিন্তা ভাবনা করতো, তাহলে আমি কোনোদিন বড় হতে পারতাম না। ঠিক আছে, আমি এখনই যাই, অনেকগুলো রোগী দেখতে হবে। তুই একদম ফাঁকি দিয়ে সময় কাটাবি না, পড়াশোনায় মন দে। বাবা, বাবা, আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করে গেছি। আজকে কি রান্না করছো বাবা তুমি? আমার খুব কষ্ট হচ্ছে। আমি এতদিন শুধুমাত্র আমার পড়াশোনার জন্য সংসারের কোনো কাজ করতে পারিনি, আর তুমি বাইরে চাষবাস শুরু করে ঘরের সব রান্না একা হাতে করেছো। আয় মা আয়, তোকে বড় সুন্দর লাগছে আজ দেখে। এটা তুই কি বলছিস মা? এটা তো বাবা হিসেবে আমার কর্তব্য এবং সার্থকতা। আর এই গরিব ঘরে তো আমার ভাবতেই অবাক লাগছে যে আমাদের এই সেই ছোট্ট বর্ষা আজ সত্যি সত্যি ডাক্তার হয়ে গ্রামের ইতিহাস তৈরি করেছে। বাবা, সব কিছু তোমার আর কাকুর জন্য সম্ভব হয়েছে, নইলে আমি তো কোনোদিন ভাবিনি এমন কিছু সম্ভব হতে পারে। তুমি তো আমাকে বুঝতেই দাওনি, কিন্তু গ্রামের মানুষ তোমাকে অনেক অপমান করেছে, কারণ আমি স্বামীর ঘর ছেড়ে এসে তোমার কাছে থাকতে শুরু করেছি। তাই পাগলি, তুই এটা ভুলে যাস না যে তোর মধ্যে প্রতিভা ছিল বলেই তুই করতে পেরেছিস। কত লোক ডাক্তার হতে চায় কিন্তু তারা পারে না। আর তাছাড়া সমাজের সাধারণ মানুষ যেমন ভাবে বেঁচে তার থেকে একটু অন্য কিছু করার চেষ্টা করলে সবাই তো বলবেই, কিন্তু তাই বলে তো আর হেরে গেলে চলবে না। নিজের স্বপ্নটা তো নিজেদেরকেই বাঁচাতে হবে। বর্ষা একদম ঠিক কথা বলেছে। বাড়ির লোকের সাহায্য ছাড়া কোনো দিন এত বড় কাজ সম্ভব হয় না, এরকম একটা সাধারণ ঘরে থেকে। উদয়, তোমার প্রতি আমি গর্ববোধ করছি বন্ধু হিসেবে। যাই হোক, আজকে কিন্তু আমি খাওয়া দাওয়া করব, তোমাদের এখানে ভালো করে রান্না করো তোমরা। হ্যাঁ গো, আমারও খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি চলো রান্নাটা করে ফেলি,
বাবা, আজ আনন্দের দিনে আমি কোনো কাজ তোমাকে দিয়ে করতে দেব না, সব আমি করব। ঠিক আছে রে মা, আয় বর্ষা, আজ আমরা সবাই মিলে আনন্দ করব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বড় বিপদে পড়ে আপনাকে ডেকে এনেছি। আমি জানি যে আপনার বয়স হয়েছে, আপনি আপনি আপনার গ্রাম ছাড়া আর কোথাও চিকিৎসা করতে যান না, কিন্তু মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। কি হয়েছে আপনার ছায়া দেবী? মায়ের হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসেছে এবং মা যা খাচ্ছে বমি করে দিচ্ছে, কথা বলতে পারছে না। এই অবস্থায় তো এটা একদম ভালো কথা নয়। এ বয়সে এটা খুব চিন্তার বিষয়। যে করি হোক সুস্থ করতে হবে তোমার মাকে। আমি তাহলে এখন কি করব ডাক্তারবাবু? দেখো, এ ঘরে থেকে চিকিৎসা হবে না। আজকে রাতের বেলাতেই ডাক্তারখানায় নিয়ে যাও। কিন্তু আমাদের এই মফস্বলের ডাক্তারখানায় কি রাতের বেলায় কোনো ডাক্তার পাওয়া যাবে? চেষ্টা করে দেখতে হবে। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এক্ষুনি যাচ্ছি মাকে নিয়ে। বর্ষা, ঘরেতে আছিস? একটু বাইরে আয় মা। কি হয়েছে কাকিমা, তুমি এত রাতে এসেছো? অনির্বাণ কাকু ভালো আছে তো? তোর কাকু ভালো আছে, কিন্তু তোদের একটা বিপদ হয়ে গেছে। আমাদের আবার কি বিপদ হলো? বাবা তো ঘরেই আছে, বাবার তো কিছু হয়নি। তোর বাবার কথা বলছি না, কিন্তু তোর শাশুড়ির ভয়ানক শরীর খারাপ হয়েছে, তাই ডাক্তারখানায় নিয়ে আসতে হয়েছে। কিন্তু এখন ওই ছোট ডাক্তারখানায় রাতের বেলায় কোনো চিকিৎসক নেই। তোর কাকু একা সবটা সামলাতে পারছে না, যেতে হবে তোকে এক্ষুনি। কিন্তু ওরা তো আমাকে ভালোবাসে না, আমি কিভাবে যাব? দেখ মা, ওরা ভালোবাসে কিনা সেটা এখন আমাদের ভাবার সময় নয়, কিন্তু এখন ওরা বিপদে পড়েছে, তাই আমাদের পাশে দাঁড়ানো উচিত। এবং সেই শিক্ষা আমি তোকে ছোটবেলা থেকে দিয়ে এসেছি, আর এখন আমি তোকে মানা করব না। আমারও সেটাই মত বর্ষা। মানুষটা হয়তো ভুল করেছে, কিন্তু তাই বলে এই অবস্থায় তোকে ছেড়ে দেওয়া তাকে উচিত নয়। আর ডাক্তার হিসেবে তো তোর এটাই কর্তব্য। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি প্রস্তুত হচ্ছি। তাহলে আর দেরি করিস না, এক্ষুনি ছুটে চলে যা, না হলে কিন্তু কিছু একটা বিপদ হয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি কাকিমা। এখন একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, সকালের আগে কিছু বলা যাবে না, তবে সারা রাত আমি পাশে থাকবো, চিন্তা করতে হবে না। সত্যি বর্ষা, ক্ষমা করে দিও আমাকে। আমরা বিশেষ করে আমি তোমার উপরে অনেক অবিচার করেছি। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম মায়ের উপরে কথা বলতে, এবং তার ফলেই আমার তোমার প্রতি সব দায়িত্ববোধ ভুলে গিয়েছি, এবং বিয়ের আগে আমি তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পালন করতে পারিনি। কিন্তু দেখো, আমার বাবা আমাকে এত অপমানিত হওয়ার পরেও এখানে পাঠিয়েছে চিকিৎসা করার জন্য, এবং আমি আনন্দিত মনে এসেছি। আর চিন্তা করতে হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে আমি আছি, সব ভালো হয়ে যাবে। আমি তোমার সাথে সত্যি কথা বলতে চাই বর্ষা। আমি ক্ষমা চেয়ে নিতে চাই। কি বলবে তুমি? তুমি চলে আসবার পর বাড়িটা একেবারে শূন্য হয়ে গেল। মা নিজেও তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু তার মধ্যে এইসব হয়ে গেল। এখন কেমন আছে মা? ভালো লাগছে তোমার? চিনতে পারছো? আবার আমি ভালো হয়ে উঠলাম রে খোকা। ক্ষমা না আছে যাব কোথায় আমি বুঝতে পারছি না। আমি বরাবর মেয়েদের, বিশেষ করে ঘরের বউদের চাকরের মতো ভেবেছি, কিন্তু শেষ বয়সে আমার এই অসুস্থতা আমার সব কিছু বদলে দিল। মা, ক্ষমা চাওয়ার কিছু হয়নি। বড়রা ছোটদের শাসন করবে, এটা ঠিক। আর মান অভিমান তো সংসারে লেগেই থাকবে, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে হবে না। বর্ষা, আমি আবার তোমাকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই, এবং আমি চাই যে ওখানে থেকেই তুমি শুধু সংসারের কাজ নয়, সমাজের সেবা এবং তুমি যা করতে চাও সেগুলো করো, এবং আমি গর্বিতভাবে তোমার পাশে থাকব। হ্যাঁ, বর্ষা যদি এখন থেকে আমাদের বাড়িতে না যায়, তাহলে আমি আর বাঁচতে চাই না। সারা জীবন আমি শুধু মানুষকে শাসন করেছি আর অহংকারে কাটিয়েছি। শেষ কটা দিন একটু আনন্দ করে দিন কাটাতে চাই আমিও। তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। এসো, আমার সাথে এসো।
ঠিক আছে, আমি রাজি আছি। আর তার সাথে আমি আমাদের গ্রামের আরও অনেক মেয়েকে তারা যা স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব নিতে চাই। এটা খুব ভালো বুদ্ধি। আর আমি কথা দিচ্ছি, আমি আর আমার ছেলে তোমার পাশে থাকবো। আর তোমরা দেখেছো তো আমার মতো অহংকারী মানুষকেও শেষ বয়সে কেমন শাস্তি পেতে হয়। তাই তোমরা কিন্তু অহংকার করো না একদম। আর তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা জানিও। আর তোমরা বলতে পারবে যে কেন আমার বউ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল রাগ করে? উত্তরটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।